একটা সিনেমার গল্প বলে আসেন। সিনেমাটা আপনারা সবাই অনেকবার দেখছেন। একটা নায়ক, সে হচ্ছে কোনো একটা মিশনে আছে, মিশনটা শেষ করতে চায়, সেজন্য সে খুব লড়াই করতেছে, কিন্তু মিশন শেষ হওয়ার আগেই, তার সেই স্বপ্নের জায়গায় যাওয়ার আগেই সে মারা গেল। এখন কি হবে? সিনেমা এখানে শেষ হয়ে যাবে? না, পরিচালকরা এক্ষেত্রে আরেকটা ভাইকে হাজির করেন। আরেকটা ভাই ওই একই রকম দেখতে, সে এসে ওই মিশনটা অন্য জগৎ থেকে এসে নতুন এই ভূমিকায় সে মিশনটা শেষ করে। শেষ করে সে ওই ভাইকে বলে যে আমি তোমার কাজটা করছি, ইয়েস আই ডিড ইট। খুব ক্লিশে মনে হচ্ছে গল্পটা, যে এই গল্প তো কত দেখছি রে ভাই। সেই শহীদুল ইসলাম খোকন থেকে শুরু করে মুম্বাই, হলিউড, যে জায়গায় যান এই গল্পের ছড়াছড়ি, এই রাউডি রাঠোর অমুক তমুক সব জায়গায় এগুলো আছে না। আপনাদের কাছে মনে হচ্ছে খুব অবাস্তব একটা জিনিস, খুব ক্লিশে। মোটেও অবাস্তব না। এই জিনিসটাকে বাস্তবে পরিণত করে দিছে আমাদের জো বার্নস। অস্ট্রেলিয়ার জো বার্নস এখন ইতালির জো বার্নস। ভাইয়ের একটা অধরা মিশন শেষ করার জন্য সে অস্ট্রেলিয়া ছেড়ে চলে গেছে নিউজিল্যান্ডে। সে করে টানে সেই নিউজিল্যান্ডে গিয়ে মৃত ভাইয়ের জন্য লড়াই করছে। ইতালি জাতীয় দলের ক্যাপ্টেন্সি করছে, সেই ইতালির হয়ে খেলছে, সেই ইতালিকে স্বপ্নের বিশ্বকাপে নিয়ে আসছে। জো বার্নসের এই পুরো লড়াইটার পেছনে আছে, এবং এই যে দেশ বদলানোর পেছনে আছে তার অকাল প্রয়াত ভাইয়ের স্মৃতি। মাত্র 1 বছর আগে সে তার ভাইকে হারাইছে, এবং ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য এখানে গেছে। এই যে সিনেমাটিক কাহিনী, এই কাহিনী আপনি স্পোর্টস ছাড়া কোথায় পাবেন? তো আসেন আজকে একটু জো বার্নসের এই সিনেমাটা নিয়ে গল্প করি। এটাকে আমি আর সাধারণ গল্প বলতে পারতেছি না, এটা একবারে ফুল অফ অ্যাকশন সিনেমা। এই ফুল অফ অ্যাকশন সিনেমা আমরা একটু আজকে গল্প করি। দেখেন, অস্ট্রেলিয়ান ওপেনার হিসাবে জো বার্নস কেন বিশ্বসেরাদের তালিকায় নাম লেখালো না বা লেখাতে দেওয়া হলো না, এটা একটা বিরাট রহস্যের ব্যাপার। বিরাট রহস্যের ব্যাপার। আমি অন্তত বুঝে উঠতে পারি না, আজও বুঝে উঠতে পারি না যে জো বার্নস কেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের তালিকায় নাম থাকলো না তার। 2014 সালে জো বার্নসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হলো। অভিষেকের পর থেকে কয়েকটা সিরিজে জো যা খেললো, ইন্ডিয়ার বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুটো সিরিজে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এই অল্প সময়ের মধ্যে মনে হয় বছর দেড়েক সময়ের মধ্যে ও গোটা ছেড়েক সেঞ্চুরি করে ফেললো। আর অলমোস্ট ধারাবাহিকভাবে, মানে অস্ট্রেলিয়ানদের পক্ষে পর্যন্ত ওকে অবহেলা করা কঠিন হচ্ছিল। মনে করা হচ্ছিল যে ডেভিড ওয়ার্নার একটা নতুন সঙ্গী টেস্টে অন্তত পেয়ে গেছে। ওয়ানডে টি-20তে খুব ভালো করতেছিল, এ কথা বলা যাবে না, কিন্তু টেস্টে অসাধারণ অসাধারণ। বিশেষ করে ওর বোধহয় 180 আর 170 রানের একটা ইনিংস ছিল, এটা বিউটিফুল বিউটিফুল ইনিংস। এই জো বার্নসকে বাদ দেওয়ার, মানে এমন ভঙ্গিতে বাদ দেওয়া হলো, মনে হচ্ছিল যে আসলে ওরা সুযোগ খুঁজতেছিল যে বার্নস একটু খারাপ গেল। শ্রীলঙ্কা ট্যুরে আসলো অস্ট্রেলিয়া, বোধহয় 2-3টা টেস্টে 5-6টা ইনিংসে বার্নস রান পেল না। শ্রীলঙ্কায় এসে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা শুরুতে রান পাবে না, প্রথম সফরে রান পাবে না, এটা একরকম নিয়মের ব্যাপার। সেই জিনিসটা করে এই ছেলেটা দল থেকে বাদ পড়ে গেল। মানে অস্ট্রেলিয়ার দুটো ছেলেকে নিয়ে আমার খুব রহস্য মনে হয়। এক হচ্ছে উসমান খাজা, দুই হচ্ছে জো বার্নস। বার্নসকে নিয়ে তার ভিতরে একটু বেশি, যে কেন কেন বার্নস কন্টিনিউ করলো না, কেন বার্নসকে কন্টিনিউ করানো হলো না। এরপরে বার্নস 3বার জাতীয় দলে কামব্যাক করছে। এরপরে বোধ হয় 2016-তে বাদ পড়লো, তো 2019-এ বা 2018-তে একবার কামব্যাক করলো। সেবারও এসে ওরকম 180-র মতো একটা ইনিংস খেললো, দুর্দান্ত। ব্রিসবেন আর ক্যানবেরায় দুটো ইনিংস খেললো, অবিশ্বাস্য দুটো ইনিংস খেললো। একটা বোধহয় 97 ছিল, আর একটা ওরকম 170 বা 80, ভয়াবহ ইনিংস খেললো। আবার কিছুদিন পরে বাদ পড়লো। এবার অবশ্য বাদ পড়ার পরে জানা গেল যে সে আসলে এক ধরনের মানসিক অসুস্থতায় ভোগে। না, মানসিক অসুস্থ মানেই পাগল ধরে নিয়েন না, নানা রকম মানসিক অসুস্থতা আছে তার ভিতরে। ও হচ্ছে খুব অল্পে মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। মানে সামান্য একটু স্ট্রেস পড়লেই, সামান্য একটু ব্যস্ততা হলেই ও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, যেটার ফলে ও লোড নিতে পারতেছিল না। এরপরে সে আরও দুবার কামব্যাক করছে, কোনোবারে খুব ভালো, আগের মতো অত ভালো করতে পারে নাই। স্মিথরা যখন নিষিদ্ধ হলো, স্মিথ ওয়ার্নাররা, ওই সময় কামব্যাক করছে, নানা রকম হয়েছে, কিন্তু ওই যে বার্নস আর ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পারে নাই। এটা একটা বড় কারণ। এটা সত্যি যে জো বার্নসের সঙ্গে প্রচুর অন্যায় হয়েছে, প্রচুর অন্যায় হয়েছে। ভিতরের চিত্র তো এত দূর থেকে আমরা বুঝতে পারবো না যে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভিতরে কি কি চলছে, কিন্তু এটা বোঝা যায় যে তার সঙ্গে অন্যায় হয়েছে। সেই অন্যায়টারই হয়তো সাইড এফেক্টে সে মানসিকভাবে একটু আনস্টেবল হয়েছে। সব কিছু মিলায় জো বার্নস তার ক্যারিয়ারটা ওইভাবে ধরে রাখতে পারে নাই। তারপরেও আমি বলবো যে ধরে কি রাখতে পারে নাই?
ধরেন 2023-24 সিজনের পরে তার সঙ্গে শেফিল্ডের দলটা আর কন্ট্রাক্ট রিনিউ করলো না। ওবার তার পারফরমেন্স কেমন ছিল? ও যে দলের হয়ে শেফিল্ড খেলে ওই দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিল, 50+ অ্যাভারেজে রান করছে। তারপরেও তার সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করা হলো না। আমি জানি না এটা কি শুধু তার ওই মেন্টাল আনস্টেবলনেসের জন্য কিনা, যে ওরে হয়তো হ্যান্ডেল করা কঠিন হয়। খুব আবেগী ছেলে, খুব আবেগী ছেলে, এটা সত্যি। 2023-24 সিজনের পরে বিগ ব্যাশের কন্ট্রাক্টটাও রিনিউ হয় নাই, ক্রিকেট অস্ট্রেলিয়ার কন্ট্রাক্টটাও রিনিউ হয় নাই। অথচ দেখেন 2020-21-এই এই ছেলেটা ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতছে। মানে ওরা ডোমেস্টিকের সেরা পারফর্মারে একটা পুরস্কার দেয়, ওদের ওই যে ডন ব্র্যাডম্যান অ্যাওয়ার্ড নাইট হয়, ওখানে বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার জিতছে। 3-4 বছরের মধ্যে ছেলেটার এরকম একটা অবস্থা হলো যে সব জায়গার কন্ট্রাক্ট হারায় ফেললো। ক্রিকেট অস্ট্রেলিয়াটা তো হারাইলই, সঙ্গে ফার্স্ট ক্লাস হারাইলো, তারপরে বিগ ব্যাশেরটা হারাইলো। এর পেছনে পারফরমেন্সের যে খুব একটা ভূমিকা নেই সেটা আমরা স্টার থেকে বুঝি, কিন্তু মানসিক অসুস্থতার কোনো ভূমিকা আছে কিনা এখানে বসে বলতে পারবো না। মিডিয়া মনে করে যে ওর ওই মেন্টাল ফ্যাটিক, দ্রুত ফ্যাটিকে আক্রান্ত হওয়া এবং আনস্টেবল হওয়ার কারণে হয়তো কন্ট্রাক্টগুলো বাতিল হয়েছে। যাই হোক, 2024টা ওর জন্য আরও ভয়াবহ একটা ব্যাপার হয়ে আসলো। একে তো ও একটু আনস্টেবল, খুব পরিবারমুখী মানুষ, এবং ও হচ্ছে, ধরেন ওর পরিবারটা কেমন সেটা বুঝলে আপনি বুঝতে পারবেন। ওর মায়ের বাবা, উনি হচ্ছে রোম থেকে, ইতালির রোম থেকে আসছেন হচ্ছে এই অস্ট্রেলিয়ায়। মানে ওর নানা নানি ফ্রম ইতালি, একদম রোম থেকে আসছেন। ও ছেলে হিসাবে, ওরা দুই ভাই, ও আর ওর ভাই ডমিনিক, ওরা দুই ভাই ছেলে হিসাবে খুব অ্যাটাচড হচ্ছে ওদের নানির সঙ্গে। ওর নানা, ওরা মোটামুটি বড় হওয়ার আগেই, মানে ক্রিকেট শুরু করার আগেই ওর নানা মারা গেছেন। ওর নানারে নিয়ে ওর সেরকম স্মৃতি নাই, কিন্তু ওর জগৎ জুড়ে হচ্ছে দুটো মানুষ, একটা হচ্ছে ওর ভাই ডমিনিক আর একটা হচ্ছে ওর নানি। ওর নানি হচ্ছে ওর জগতের, ও বলে নান্য, এই নান্য হচ্ছে ওর জগতের সব কিছু। ফলে ও ছোটবেলা থেকে ওই নান্নর কাছে রোমের গল্প শুনে, রোমের অলিগলি মুখে মুখে শুনে দেখে, মানে যে কল্পনার চোখে দেখে ও বড় হচ্ছে। ওরা দুই ভাই, এরকম একটা অবস্থায় খুব আবেগী ছেলে, আগেই বলছি। ওর জন্য একটা ভয়াবহ 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 শখ হয়ে আসলো ডমিনিকের মৃত্যু। ডমিনিক হচ্ছে ওর বড় ভাই। ডমিনিক একটা কাজ করলো, ডমিনিক যখন অস্ট্রেলিয়ান ক্রিকেটে, ও খুব ক্রিকেট প্রেমী ছেলে ছিল, অস্ট্রেলিয়ান ক্রিকেটে কোনো সার্কিটে ও তো বুঝছে যে আসলে খুব বেশি দূর যেতে পারতেছে না, ও তখন ক্রিকেটটা খেলতো ইতালিতে গিয়ে। আমরা তো আজকেই একটা কন্টেন্টে বলছি যে গত কয়েক বছর ধরেই, 1 দশকেরও বেশি সময় ধরে ইতালিতে ছোট ছোট করে আবার ক্রিকেটের উত্থান হচ্ছে। ডমিনিক চলে গেল ইটালিতে, যেহেতু ওদের ইতালিয়ান পাসপোর্ট আছে, ওদের ইতালিয়ান রিলেশন আছে, ফলে ও সহজে গিয়ে ইতালিতে ক্লাবে খেলা শুরু করলো। দুই ভাইয়ে ক্রিকেট নিয়ে খুব গল্প হতো। বললাম না, দুই ভাই বন্ধুর চেয়ে বেশি ছিল, ডমিনিক আর জো, দুই বার্নস বন্ধুর চেয়ে বেশি ছিল। ওই সময় ডমিনিক করে প্রায় বলতো যে, দেখিস জো, তুই তো বিশ্বকাপ খেলতে পারলি না, আমি এই ইতালি নিয়ে একদিন বিশ্বকাপ খেলবো, ইতালি জাতীয় দলে চান্স পাবো। ও তখনও কিন্তু ইতালি জাতীয় দলে চান্স পাওয়ার মতো খেলে না, ক্লাবে খেলে অনেকটা অ্যামেচার ক্রিকেটের মতো। তারপরে তার ড্রিমটা হচ্ছে, ডমিনিকের ড্রিম হচ্ছে সে ইতালি জাতীয় দলে খেলবে এবং ইতালির নিয়ে বিশ্বকাপে যাবে। এরকম একটা স্বপ্নালু জগতে থাকা অবস্থায় হঠাৎ করে ডমিনিক মারা গেল। ব্রিসবেনে বসে মারা গেল, ও বাড়িতে আসছিল ওই সময়, ব্রিসবেনে মারা গেল। কি ঘটছিল এই ব্যাপারটা আমরা কেউ পরিষ্কার না। আমি অন্তত গতকাল থেকে এই কন্টেন্টটা, আমি আজকে আসলে সকালের কন্টেন্ট হতে পারতো এইটা, গতকাল থেকে আমি আসলে জো বার্নসকে নিয়ে প্রচুর ঘুরতেছি। আমি এআর হেল্প নিছি, গুগলের হেল্প তো নিছি, কোনোভাবে কোথাও আমি এটা জানতে পারি নাই যে ডমিনিক কিভাবে মারা গেছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, যদি আপনারা কেউ জানেন এখানে কমেন্ট করবেন, লিঙ্ক দিবেন, আমি একটু পড়ে দেখব। আরেকটা জিনিস কোনোভাবে পাই নাই, সেটা হচ্ছে ডমিনিকের কোনো ছবি। এটা কি ইচ্ছা করেই জো বার্নস এবং তার ফ্যামিলি সব ছবি প্রকাশ থেকে বিরত থাকছে কিনা আমি জানি না, নিশ্চয়ই তাদের কাছে ছবি আছে। একটা ছেলে যে লেভেলেই হোক ক্লাব ক্রিকেট খেলছে, কোনো না কোনো ছবি থাকবে না? কোথাও কোনো ছবি আমি খুঁজে পাই নাই। এবং আমি, মানে আর যাই হোক, নিজের অতটা টেকমূর্খ মনে করি না যে আমি একটা ছবি খুঁজে বের করতে পারবো না, পারিনি। আপনারা কেউ পারলে প্লিজ একটু দেবেন, আমি একটু দেখবো চেহারাটা যে কতটা মিল জো বার্নসের সঙ্গে। ওরা যেভাবেই হোক জো বার্নসের যে মেমোরিগুলো, এইগুলো প্রকাশ্যে আসা থেকে ওরা সম্ভবত এটা বিরত রাখছে নিজেদেরকে। এবং 2024-এর ফেব্রুয়ারিতে মারা গেছে ডমিনিক, তারপর থেকে ওদের ফ্যামিলি কিন্তু কোথাও কোনো স্টেটমেন্টও দেয় নাই, ওদের ফ্যামিলি কোথাও জানায়ও নাই যে ডমিনিক মারা গেছে। হুট করে আমরা জানতে পারলাম 2024-এর শেষ দিকে একটা ইনস্টাগ্রাম পোস্ট,
এটা হচ্ছে জো বার্নসের একটা ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে একটা 85 লেখা 85 লেখা একটা ইতালিয়ান ক্লাবের জার্সি পোস্ট করা হলো, এবং তার পাশে অত্যন্ত আবেগময় লম্বা একটা পোস্ট। সেটা শুরুটা হলো এভাবে যে এটা একটা জার্সি না কেবল, এইটা একটা কেবল 85 একটা নাম্বার না, এটা একটা স্বপ্ন। এই 85 নাম্বার পরে আমার বড় ভাই ডমিনিক খেলতো, সে সর্বশেষ যে ক্লাবে খেলছে সেখানেও তার জার্সি নাম্বার ছিল 85, এবং তার জন্মের সালটাও 85। এই 85-এর জন্য আমি নতুন করে লড়াই শুরু করতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিচ্ছি আর অস্ট্রেলিয়াতে খেলবো না, আমি চলে যাচ্ছি ইতালিতে। ইতালিতে গিয়ে আমি চেষ্টা করব ইতালি জাতীয় দলের সুযোগ পাওয়ার। এই অস্ট্রেলিয়ার মতো টিমের একসময়ের সেরা ওপেনারদের একজন, সে চেষ্টা করলে তো চান্স পাবে, সেটা আলাদা কথা। সে ওখানে লিখছে যে আমি চেষ্টা করব ইতালি জাতীয় দলের সুযোগ পাওয়ার, চেষ্টা করব ইতালি জাতীয় দলকে নিয়ে একটা অন্তত যে কোনো ফরম্যাটের বিশ্বকাপ খেলা। এবং ওখানে সে বলছে 2026 সালেই বিশ্বকাপ খেলাটা আমার স্বপ্ন, কারণ আমার ভাই ডমিনিক সে বিশ্বকাপ খেলা এবং ইতালি জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সেই স্বপ্নটা বুকে নিয়েই মারা গেছে। আমি তার স্বপ্নের জন্য লড়াই করতে চাই। পোস্টার একদম শেষ দিকে এসে সে বলছে যে রোমটা আমার জন্য একটু দূর, গ্যাবা বা এমসিজি যত কাছে আমার বাড়ির উঠোন থেকে, বা বাড়ির উঠোনে নেমে খেলা অতটা সোজা না, আমার জন্য রোমে যাওয়াটা একটু কঠিন। স্টিল আমার কাছে মনে হচ্ছে আমি বোধহয় বাড়ি ফিরে যাচ্ছি। আমার নানু সারা জীবন ধরে আমার জিজ্ঞেস করছে যে নানু তুমি এটা কি খেলো, এই যে টিভিতে দেখা যায় জোরে মারো বল আকাশে উঠে যায়, এটা কি খেলো? আমি বলছি যে নানু আমি অস্ট্রেলিয়া দলের হয়ে খেলি। নান্নু আমাকে বলছে যে তুমি ইতালি দলের হয়ে খেলতে পারো না, ইতালিকে এই খেলাটা খেলে না। আমি ডমিনিক এই কথাটাকে পাত্তা দিছে, আমি পাত্তা দিই নাই। ডমিনিক বিশ্বাস করছে যে ইতালির হয়ে খেলা যায়, ইতালির হয়ে খেলার জন্য সে ইতালিতে চলে গেছে, আমি অস্ট্রেলিয়াতে থেকে গেছি। আজকে আমার মনে হচ্ছে যে আমার নান্নু এবং আমার ডমিনিক দুজনের স্বপ্ন পূরণের সময় আসছে, আমাকে ইতালি ডাকতেছে, আমি রোমে চলে যাচ্ছি, আমি ইতালির হয়ে লড়াই করব। সেই লড়াইটা করতে জো বার্নস চলে গেল। পৃথিবীর বেশিরভাগ রূপকথা না ওই ফেয়ারি টেল এন্ডিং হয় না, কিন্তু কোথাও কোথাও স্রষ্টা এরকম প্রেম, এরকম ভালোবাসা এবং এরকম একটা ভালোবাসার নিতে শিকড়ে ফিরে যাওয়া একজন মানুষের পাশে স্রষ্টার হাত থাকে। সেই জায়গা থেকে জো বার্নস গেল, ওই ইতালি দলে চান্স পাওয়াটা তো তার জন্য কঠিন কিছু না, বিশ্বের সেরা দলের সেরা ওপেনার ছিল, ফলে সে যতই শেষ বয়সে চলে আসুক, 35 বয়স হয়ে যাকে, ইতালির জন্য অনেক বড় ব্যাপার। দ্রুত জাতীয় দলে আসলো, ক্যাপ্টেন হলো, তারপর একটু তো ড্রামা ড্রামা দেখেন স্কটল্যান্ডকে ছিটকায় দিয়ে। স্কটল্যান্ড কিন্তু ইউরোপে গুরুত্বপূর্ণ শক্তি, স্কটল্যান্ড সেই 99 ওয়ার্ল্ড কাপে আমাদের জন্য চ্যালেঞ্জার হয়ে দাঁড়াইছিল, সেই স্কটল্যান্ডকে ছিটকে দিয়ে ইতালি চলে আসলো বিশ্বকাপে। এই যে স্বপ্ন পূরণ করলো, ভাইয়ের স্বপ্নটা পূরণ করলো। এরপরও আপনি বলবেন যে সিনেমা জীবনের চেয়ে মজার হয়? কে বলছে? জীবনের মতো এত সুন্দর হয় না সিনেমা। এই যে ডমিনিকের জন্য যে লড়াইটা করলো, এবং আজকে যখন গতকালকে যখন জো মেডেলটা নিল, মেডেল নেওয়ার পরে অত অনেক ইন্টারভিউ দিতে হচ্ছে, বারবার ডমিনিকের প্রসঙ্গ আসতেছে। ও শুধু একটা কথা বারবার বলছে যে আমার ভাইটাই যে ও কিন্তু 85 নম্বর জার্সি পরে খেলে। দেখেন মানে ও কিন্তু ইতালি টিমে আসছে, ইতালি টিমে এসে প্রথমেই যেটা দাবি জানাচ্ছে, একটাই দাবি, আমার কিচ্ছু করতে হবে না, আমাকে শুধু 85 নম্বর জার্সিটা দিতে হবে। ও এখানে আসছে, ও তো ইতালি ফেডারেশন থেকে কিছু পাওয়ার কথা না। ইতালির ফেডারেশন, ক্রিকেট ফেডারেশনের যে অবস্থা, তাতে ইতালির ফেডারেশন একটা অস্ট্রেলিয়ান সুপারস্টারকে কিছু দেবে সেটা হওয়ার কথা না। নিশ্চয়ই নিজের খরচে চলে, নিজের খরচে থাকে, এবং আমি ছোট ছোট ক্লিপিংস দেখতেছিলাম যে বাচ্চারা ওর অটোগ্রাফ নেওয়ার জন্য কী করতেছে, ও বিভিন্ন জায়গায় যাচ্ছে, ছোট করে তাঁবু টানায়, সেখানে ওদের ক্রিকেটাররা প্র্যাকটিস করতেছে, বাচ্চারা এসে ভিড় জমাচ্ছে, এনজয় করতেছে। এই প্রত্যেকটা মুহূর্তের মধ্যে নিশ্চয়ই ও ডমিনিককে খুঁজে পাচ্ছে, যে ডমিনিক থাকলে এই কাজটা করতো। ডমিনিক তো এই স্বপ্নেই চলছে এতদিন, আমি তো অস্ট্রেলিয়ার স্বপ্নে অস্ট্রেলিয়ায় থেকে গেছি, ও যে ইতালিতে ফিরে আসছিল তো এরকম একটা দিনের স্বপ্নে, যে আমরা বিশ্বকাপ বাছাই পর্বে খেলবো, বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখবো, বাচ্চারা আমাদের পেছনে ছুটবে। ডমিনিক পারেনি, আমি ডমিনিকের রোলটা প্লে করতেছি। জো বার্নস আমার কাছে পুরোটা পড়ে বারবার মনে হয়েছে জো বার্নস অভিনয় করছে, অভিনয় করছে। কি অভিনয় করছে? ডমিনিকের চরিত্র অভিনয় করছে। সেই ইতালিয়ানদের কাছে দেখাতে চাইছে যে একটা বার্নস হারায় গেছে, ডমিনিক বার্নস হারায় গেছে, কিন্তু তার চরিত্রে অভিনয় করার জন্য স্রষ্টা আমাকে ফিরায় দিছে, আমাকে পাঠায় দিছে যে তুমি যাও ডমিনিকের বাকি রোলটা করে আসো। আমি শুধু সেই রোলটা করতে আসছি। ক্যাপ্টেন হিসাবে সে সেই দলটাকে বিশ্বকাপে নিয়ে আসছে, একটা স্বপ্ন পূরণ করছে, ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে। এবং কালকে বলতেছিল যে নান্ন বেঁচে থাকলে নান্নও খুব খুশি হতো এই দিনটা দেখতে পারলে, যে নান্নর ইতালির হয়ে আমি খেললাম এবং নান্নর ইতালিকে বিশ্বকাপে নিলাম। আমি নিশ্চিত নান্ন বুঝতো না যে বিশ্বকাপটা কি জিনিস বা আমি কি করছি। সে অলরেডি একটা সেঞ্চুরিও করে ফেলছে এর মধ্যে ইতালির হয়ে, 55 বলে বোধহয় সেঞ্চুরি করছে। কিন্তু রান স্কোর বুঝুক না বুঝুক,
এটুক তো নান্নু বুঝতো যে তার ইতালি, তারও ইতালির ব্লু জার্সি হয়ে আজ্জুরিদের হয়ে তার একটা নাতি অবশেষে এই কত বড় একটা জায়গায় গেছে, একটা বিশ্বকাপ খেলায় ফেলছে। ইতালি গত কয়েকটা ফুটবল বিশ্বকাপ ধরে খুব বাজে অবস্থা যাচ্ছে। একদিকে বিশ্বকাপ জিতলো 2006, তারপরে একটা ইউরো জিতলো, কিন্তু বারবার কোয়ালিফাই করতে ব্যর্থ হচ্ছে বা ফার্স্ট রাউন্ড থেকেও একবার বাদ পড়লো। একটা বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে ইতালির ফুটবল। আশা করতেছি যে নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপে তারা ঘুরে দাঁড়াবে। ইতালি তো ইতালি, ইতালি কোথায়? এই টিমে মেনোত্তি নামে একটা খেলোয়াড় আছে, দেখে গা শিউরে উঠলো। এই ক্রিকেট টিমে মেনোত্তি নামে একটা খেলোয়াড় আছে, উচ্চারণটা সঠিক মেনোত্তি কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে মেনোত্তি হইলেই ভালো হয়। যাই হোক, সেই ইতালির একটা ক্রিকেট দল তো এবার বিশ্বকাপ খেলবে, এবং সেটার পেছনে এই অসাধারণ একটা রোমান্টিক গল্প। সেই কথাটা বারবার বলি, লাইফ ইজ মোর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আসলে জীবনটা এই সব গল্প, উপন্যাস, সিনেমার চেয়ে অনেক বড় স্ট্রেঞ্জার একটা জিনিস। সেই জিনিসটা আরেকবার দেখানোর জন্য জো বার্নসকে অনেক ধন্যবাদ। জো, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, ভালো থাকবেন। আপনি আপনার কাজটা সঠিকভাবে করতে পারছেন। যে কথা আপনি নান্নরে দিচ্ছেন, যে কথা আপনি ডমিনিকরে দিচ্ছেন, তাদের আত্মারে দিচ্ছেন, সেটা আপনি পূরণ করতে পারছেন। স্রষ্টা আপনাদের সেই জায়গাটায় নিয়ে আসছে, এবং আমি নিশ্চিত ডমিনিক এবং আপনার নান্ন, এরা উপরে বসে এই জিনিসটা দেখতেছে, তারা নিশ্চয়ই খুব মজা পাচ্ছে যে ইতালিতে আবার ক্রিকেট সাম্রাজ্য ফিরিয়ে নিয়ে আসছে আমাদেরই একজন রক্তের মানুষ। এই অসাধারণ অর্জনের জন্য জো বার্নসকে অনেক ধন্যবাদ, এবং এই দারুণ গল্প উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।